স্টাডি ইউটিউব চ্যানেলে আমি বিক্রম। আজকে তোমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার নাকি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আলোচনা করব। ওকে, তো যাদের গ্লোবাল ওয়ার্মিংয়ে অসুবিধা আছে তারা যদি ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করি আর কোনো অসুবিধা থাকবে না। তো চলো শুরু করি গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। তো আমরা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলতে কী বুঝি? যেখানে আমরা বুঝতে পারছি যে বিশ্ব উষ্ণায়ন মানে আমাদের পৃথিবীর যে ধীরে ধীরে উষ্ণ হয়ে যাচ্ছে এইরূপ অবস্থাকে আমরা বলে থাকি গ্লোবাল ওয়ার্মিং। ওকে, তো এটি কী কারণে ঘটে থাকে বা কীভাবে ঘটে থাকে যদি আমরা সমস্ত কিছু বুঝতে চাই বা ফলাফল বুঝতে চাই, ওকে, তাহলে আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবো। আর তার সঙ্গে বলি যে আমাদের যে পৃথিবীর যে উষ্ণায়ন ঘটছে সেটি বোঝার জন্য আমাদের দুটো জিনিস খুব ভালো করে বুঝতে হবে। একটি হলো গ্রিন হাউস এফেক্ট, দেখতে পাচ্ছি ছোটো একটা কুঁড়ে ঘর এঁকেছি, তার কুঁড়ে ঘরের ভেতরে কিছু একটু দেখতে পাচ্ছ ছোটো ছোটো দাগ। ওকে, তো এটি বলছি আমি কি এটা পুরোটা হলো কাঁচের ঘর। কাঁচের ঘরের ভেতরে কিন্তু এই যে দাগগুলো রয়েছে এগুলো সবজি চাষ হয়েছে, ঠিক আছে। তো কী জিনিস আমরা ভালো করে একটু পরে বুঝছি, তারপরে একটা বুঝতে আমাদের কিনা টেম্পারেচার বাজেট। ওকে, তো এই যে দুটো জিনিস যদি আমরা বুঝতে পারি খুব ভালো করে, আমাদের কিন্তু গ্রিন হাউস আর এই দুটো বোঝার পরে কিন্তু আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং রয়েছে সেটি বোঝা খুবই সহজ হয়ে যাবে। চলো একে একে তাহলে বুঝি আমরা গ্রিন হাউস কি আর গ্রিন হাউস এফেক্ট কি। ওকে, তো আমাদের যে এই কাঁচের ঘর, এটা হলো আমাদের এক ধরনের একটি কাঁচের ঘর, আর ভেতরে যেগুলো রয়েছে আমি বললাম শাক সবজি বা কোনো ফলমূলের চাষ করা হয়। তো হঠাৎ করে আমাদের এই চাষ করা, তো আমরা মাঠে ঘাটে চাষ করে থাকি, কিন্তু এই মাঠে চাষ করতে করতে কিন্তু আমরা হঠাৎ করে কাঁচের ঘরের ভেতরে চাষ করার কি দরকার পড়লো? কোনো পশু পাখি এসে খেয়ে নেবে নাকি বস্তু? না, অ্যাকচুয়ালি তাই না। আমরা যে জায়গায় বাস করছি সেটা হলো ক্রান্তীয় অঞ্চল। তো নিরক্ষীয় থেকে ক্রান্তীয় অঞ্চলের দিকে কিন্তু সূর্য উত্তরায়ণ দক্ষিণায়নের ফলে কিন্তু তীব্রভাবে তেজ দেয় এবং তাপের ফলে কিন্তু আমাদের সেই যে গাছে খাবার তৈরি করতে যে তাপটা দরকার হয় সেটা কিন্তু আমাদের প্রয়োজন মিটে যায়। কিন্তু আমাদের এমনও জায়গা রয়েছে সেটি হলো 90 ডিগ্রি বা মেরু অঞ্চল। ওই অঞ্চলে কিন্তু আমাদের তাপ ভালো করে সূর্য পৌঁছাতে পারে না। কীভাবে পৌঁছায়? আর তীর্যকভাবে পৌঁছায়। যদি তীর্যকভাবে তাপ পৌঁছায়, যদি আমরা এটা পৃথিবী ধরি আর যে সূর্য এটাকে ধরি, যে তাপ চলে যায়, তো এইখানে টাচ করে কিন্তু আমাদের তাপগুলা চলে যায়, ঠিকভাবে কিন্তু দাঁড়াতে পারে না। তো এর ফলে কি হয় না, এই জায়গাটা কিন্তু উত্তপ্ত হচ্ছে না, ফলে কি হয় না, সেই জায়গায় কিন্তু তাপমাত্রা খুব কম হয় এবং সারা বছর বরফ জমে থাকে, ফলে সেই অঞ্চলে কিন্তু কোনো গাছপালা বা শাকসবজি চাষ করতে দেখা যায় না। তো যেহেতু শাকসবজি চাষ হতে যায় না এবং সেই অঞ্চলে যখন মানুষ থাকছে তখন সেই অঞ্চলে তাদের খাবার জোগাড় করতে হবে, খেতে হবে, তো না হলে তো তারা বাঁচতে পারবে না। তো তার জন্য কি করলো মানুষ না, একটি বুদ্ধি বার করে কি করলো না, কাঁচের ঘর তৈরি করলো। কাঁচের ঘর তৈরি করার ফলে তারা কি দেখতে পেলো না, ওই অঞ্চলে কাঁচের মধ্যে তাপ ঢুকে আসে কিন্তু সেই কাঁচ ভেদ করার তাপ কিন্তু বেরিয়ে যেতে পারে না। ফলে কি হলো না, সকাল থেকে সন্ধ্যের মধ্যে যে তীর্যকভাবে আমাদের সূর্যের বিকিরণ পড়লো, সেই বিকিরণের মধ্যে কিন্তু কাঁচের গায়ে যে পরিমাণ তাপ পড়লো সেই তাপ কিন্তু সেই ঘরের মধ্যে ঢোকার ফলে সেই তাপ কিন্তু বেরোতে না পারায় সেই তাপ কিন্তু সেই ঘরটা কিন্তু উত্তপ্ত থাকলো বা গরম থাকলো। ফলে কি হলো, সেই তাপ থেকে আমাদের যে গাছপালা লাগিয়েছিল সেই গাছপালা কিন্তু কি হলো না, খাবার তৈরি করতে পারলো এবং সেই গাছপালা থেকে ফলমূল আমরা পেয়ে থাকি। ঠিক এই একই রকম কিন্তু প্রক্রিয়া চলতে থাকে আমাদের এই ভূপৃষ্ঠের বাইরের যে বায়ুমণ্ডল রয়েছে, আমাদের পৃথিবীর ওপর যে বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুমণ্ডলের মধ্যে। ওকে, কি হয় না, আমাদের তাপ আসে কিন্তু তাপ আর বেরিয়ে যেতে পারে না। তো এই কারণে কিন্তু আমাদের বিশ্ব উষ্ণায়ন ঘটে থাকে। এটা আরও ভালো করে বুঝবো একটা জিনিস, তো কি স্যার, তাপ আসে যায় কিন্তু তাপ বেরিয়ে যেতে পারে না, এটা আবার কীরকম? তাপ আসবে, বেরিয়ে যাওয়ার কি আছে? ওকে, তো এরকম একটা কোশ্চেন আসতে পারে। তো তার জন্য আমাকে বুঝতে হবে কি না, এই যে আমাদের টেম্পারেচার বাজেট সেটা। ওকে, আমাদের পৃথিবীতে কত পার্সেন্ট তাপ আসে? ধরলাম 100% তাপ আসছে, যে তাপটা আমাদের বায়ুমণ্ডল দিয়ে আসছে সেটা ধরলাম 100% তাপ। ওকে, এই 100% তাপের মধ্যে কি ভূপৃষ্ঠ মধ্যে 100% তাপ শোষণ করে? বা ভূপৃষ্ঠ বলো, গাছপালা বলো, আমাদের পৃথিবীর যা সমস্ত প্রাকৃতিক জিনিস সেগুলো কি 100% তাপ শোষণ করে? অ্যাকচুয়াল না, আমাদের মাত্র 66% তাপই শোষিত হয় ভূপৃষ্ঠ দ্বারা বা গাছপালা দ্বারা বা জল দ্বারা। ওকে, আর বাকি যে 34% তাপ রয়েছে সেই তাপটা কিন্তু ভূপৃষ্ঠে আসার আগে ভূপৃষ্ঠে ভাসমান ধূলিকণা, মেঘ এবং কিছু ভূপৃষ্ঠের সারফেসে ধাক্কা লেগেও কিন্তু এই যে তাপ বায়ুমণ্ডলের বাইরে চলে যায়। তো এই যে 34% যায়, তো আমাদের 66% তাপ আসে, এই তাপে কিন্তু আমাদের ভূপৃষ্ঠ সহ্য করতে পারে না। অনেক সময় এমন জায়গায় হয় এত গরম হয়ে যায় যে সে জায়গায় গরম সহ্য করা যায় না বা মরুভূমি পরিণত হয়ে যায়। তো এই 66% তাপে যদি এত কিছু হয়ে যায়, তাহলে এই যদি 34% তাপকে যদি আটকে দেয় কোনো কিছু, 34% তাপ যদি আমাদের বায়ুমণ্ডলে থেকে যায় বা 100% তাপে যদি বায়ুমণ্ডল আমাদের পৃথিবী শোষণ করে ফেলে বা মধ্যে অবস্থান থাকে, তাহলে বুঝতে পারা যাচ্ছে যে আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রা হাল কী অবস্থা হবে এবং সেই জায়গায় কি আর নর্মাল থাকবে বলে মনে হয়? না, থাকবে না। তো ঠিক একই রকম কাজ হচ্ছে আমাদের বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রে।
না কি হচ্ছে না আমাদের পৃথিবীতে কিছু গ্যাস রয়েছে, যেমন বিশেষ করে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আমাদের মিথেন, আর এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড আর ক্লোরোফ্লোরোকার্বন। এই যে 4 রকম গ্যাস রয়েছে বা এরও পরে অন্যান্য ছোটোখাটো গ্যাস রয়েছে। তো মেনলি যে 4 রকম গ্যাস রয়েছে, এই গ্যাস কিন্তু কি কাজ করছে না আমাদের কাঁচের ঘরের কাজটা করছে। কি করছে না আমাদের কাঁচের ঘরে কাজ করছে। কাঁচের ঘরে কাজ কি বললাম না, তাপ আসবে কিন্তু তাপ আর যেতে পারবে না, আটকে দেবে। ঠিক সেরকম কি হচ্ছে আমাদের যে পৃথিবীর সারফেস রয়েছে তার বাইরে বায়ুমণ্ডলে এক প্রকার একটি গোলাকার স্তরের সৃষ্টি করছে এই গ্যাস জমে জমে। এই গ্যাস স্তরের সৃষ্টি করার ফলে কি হচ্ছে না আমাদের যে 100% তাপ আমাদের ভূপৃষ্ঠে আসছে, ওকে, তো সেই 100% তাপ ভূপৃষ্ঠে আসার ফলে যে তাপ শোষণ হলো 66% ভূপৃষ্ঠ সারফেস দ্বারা সেটা তো থাকলো, তারপরে যে 34% তাপ আমাদের যে বেরিয়ে যাওয়া থাকে, সেই 34% তাপ কিন্তু সহজে আর বেরিয়ে যেতে পারছে না। কেন পারছে না? এই যে কাঁচের আবরণ তৈরি করেছে, কাঁচের আবরণ বলতে গ্যাসের আবরণ, কাঁচ বলতাম এখানে যেমন কাঁচের ঘর বলছিলাম, ঠিক সেরকম কার্বন ডাই অক্সাইড, আমাদের মিথেন, নাইট্রাস অক্সাইড আর ক্লোরোফ্লোরোকার্বন যে গ্যাস রয়েছে সেটা একটি কাঁচের মতন আবরণ সৃষ্টি করেছে, যার ফলে কিন্তু তাপ আসার ফলে আর বেরিয়ে যেতে পারছে না। ফলে সেই তাপ কিন্তু আমাদের এই ভূপৃষ্ঠের মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে, এবং এই তাপ সীমাবদ্ধ থাকার ফলে কি হচ্ছে না আমাদের ভূপৃষ্ঠের মধ্যে উষ্ণতা কিন্তু দিন দিন, গড় যে উষ্ণতা পৃথিবীর সেই গড় উষ্ণতা আমাদের দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে। তার ফলে কি হচ্ছে না তার ফলে কিন্তু নানান ধরনের কাজকর্ম হচ্ছে, সেগুলো ফলাফল হিসেবে আমরা একটু পর দেখব। ওকে, তো চলো তাহলে এটা কি বোঝা গেল, আশা করি সবাই বুঝতে পেরেছি যদি মন দিয়ে শুনে থাকো। তাহলে আরেকবার তাড়াতাড়ি বলে দিচ্ছি কি না আমাদের কাঁচের ঘর যেরকম কাজ করে তাপ এসে আর তাপ বেড়াতে পারে না, ফলে সেই অঞ্চলটাকে উত্তপ্ত থাকে, ঠিক সেই রকম কিন্তু আমাদের এই কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড আর ক্লোরোফ্লোরোকার্বন আমাদের ভূপৃষ্ঠের বাইরে কিন্তু এই যে অঞ্চলটা রয়েছে তার ওপরে একটি কাঁচের মতন আস্তরণ বা বলয় তৈরি করছে। ফলে কিন্তু 34% তাপ যেটা বেরিয়ে যাওয়ার থাকে, অ্যালবেডো বলে যেটাকে, সেই তাপটা কিন্তু প্রপারলি বেরোতে পারছে না। তবে কি সবটাই বেরোতে পারছে না তা না, অনেকটাই বেরিয়ে যাচ্ছে, কিছু পরিমাণ তাপকে তারা আটকে দিচ্ছে, সেই তাপটা কিন্তু আমাদের বিশ্ব উষ্ণায়ন ঘটাচ্ছে। তো এর ফলে বলা যায় যে আমাদের ডেটা অনুযায়ী প্রতি বছর কিন্তু আমাদের 0.8% কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাচ্ছে পরিবেশে, আবার মিথেন 1.1% মিথেন, 0.3% নাইট্রাস অক্সাইড, 5% সিএফসি গ্যাস বা ক্লোরোফ্লোরোকার্বন গ্যাস আমাদের পৃথিবীতে বৃদ্ধি পাচ্ছে, বেড়েই চলেছে এর পরিমাণ। তো আমরা জানি যে আমাদের কত অল্প পরিমাণ যে আমাদের কার্বন ডাই অক্সাইড রয়েছে, তাতে যদি এই তাল করে তাহলে এত পরিমাণ যদি আমাদের কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পেতে থাকে তাহলে আমাদের অবস্থা, পরবর্তীকালে অবস্থা কি হবে। ওকে, তো এই যে কার্বন গ্যাস উৎপন্ন হচ্ছে, এই যে গ্যাসগুলো এগুলো কীভাবে উৎপন্ন হচ্ছে বা কোথা থেকে আসছে, তো যদি আমরা বলতে পারি, তো আমরা যদি কার্বন ডাই অক্সাইড গ্যাস আমরা কোথা থেকে পেয়ে থাকি না, তার সব থেকে বড় ফ্যাক্টরি হলো একমাত্র আমরা মানুষ। না মানুষ কি করছে না বেশি বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস পরিবেশে মিশাচ্ছে। তার থেকে বড় কি হচ্ছে না গাড়ি ঘোড়া, গাড়ির যে পেট্রোলিয়াম যে জ্বালানিগুলো রয়েছে সেই জ্বালানি দহনের ফলে কী হচ্ছে নাকি গাড়ি থেকে যে ধোঁয়া বেরোচ্ছে সেখানে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, তো সমস্ত ধরনের কিন্তু গ্যাস থেকে থাকছে। এছাড়াও কলকারখানার যে ধোঁয়া সেই জায়গাতে কিন্তু আমাদের কার্বন ডাই অক্সাইড গ্যাস যোগান বৃদ্ধি পাচ্ছে। তো আমাদের কী করতে হবে পরবর্তীকালে না এই কার্বন ডাই অক্সাইড গ্যাস যদি কমাতে চায় তাহলে কিন্তু কী করতে হবে না বেশি বেশি পরিমাণে গাছ লাগাতে হবে। কেন গাছ লাগাতে হবে না, একটি গাছ সারা জীবনে প্রায় 1 টনের বেশি কিন্তু কার্বন ডাই অক্সাইড শোষণ করে নিতে পারে, ফলে আমাদের বেশি পরিমাণে গাছ লাগাতে হবে। আর যত আমাদের যানবাহন রয়েছে সেগুলো থেকে আমাদের কী করতে হবে, ডিজেল পেট্রোল থেকে কিন্তু আমাদের কারেন্ট বা ইলেকট্রিক কার বা বাসে কিন্তু সেগুলো শিফট করতে হবে। ফলে কলকারখানার যে থেকে যে আমাদের ধোঁয়া বেরোচ্ছে সেই ধোঁয়া কিন্তু আমরা কম পরিমাণে যাতে ধোঁয়া বের হয় সেই দিকে নজর রাখতে হবে, এবং সেই ধোঁয়া যাতে পরিশোধিত করে বাইরে বের করা যায় তারও ব্যবস্থা নিতে হবে। তো এখানে আমরা কি হলো না আমাদের প্রতিকারও পড়া হয়ে যাচ্ছে, যদি আমরা প্রতিকারও করবো, কারণও করবো, কেউ উঠবো না, তার সঙ্গে প্রতিকারটা বলে দেবো, তাহলে কিন্তু আমাদের কি হবে না আমাদের যদি প্রতিকার হিসাবে কোশ্চেন আসে তাহলে আমরা লিখতে পারবো। এরপরে আসছে কিন্তু আমাদের মিথেন গ্যাস। মিথেন গ্যাস কোথা থেকে আসে না, মিথেন গ্যাস আসে কিন্তু আমাদের যে আবর্জনার যে আমরা ফেলে রাখি, প্রচুর পরিমাণে আবর্জনা ঢিপ করে রাখি, সেই আবর্জনার যে গার্বেজ সেই অঞ্চল থেকে কিন্তু আমার সবথেকে বেশি পরিমাণে মিথেন গ্যাস তৈরি হয়। বা কোনো পচা কোনো মৃতদেহ, বিশেষ করে পশু বা কোনো আমরা অনেক সময় দেখতে পাই গরু ছাগল বা অনেক কিছু মারা গেলে সেটি আমরা মাঠের মধ্যে ফেলে দিয়ে আসি, এবং বিভিন্ন দিন ধরে কিন্তু সেটি বিয়োজিত হয় আস্তে আস্তে, এবং সেখান থেকে এক ধরনের গ্যাস নির্গত হয়, সেই গ্যাস কিন্তু আমাদের মিথেনের যোগান দেয়। তো আমাদের কী করতে হবে না এই সমস্ত যাতে কাজকর্ম না হয়, যাতে গার্বেজ যেগুলো আমরা এক জায়গায় ফেলছি সেটা যে উন্মুক্ত না থাকে, সেই জায়গায় একটি আমাদের আবরণের মধ্যে বা একটি ঘর চেম্বারের মধ্যে ফেলি তার ব্যবস্থা করতে হবে, ফলে কিন্তু এই পরিমাণ গ্যাসের পরিমাণ কমানো যেতে পারে। ওকে, তারপর আসলে আমরা দেখি নাইট্রাস অক্সাইড। তো আমাদের যে নাইট্রাস অক্সাইড যে গ্যাসটা রয়েছে সেটি কোথা থেকে হয় না আমাদের যে কৃষিক্ষেত্রে নাইট্রোজেন সার ব্যবহার করে থাকি সেই নাইট্রোজেন সারের
থেকে কিন্তু আমাদের এই নাইট্রোজেন অক্সাইড গ্যাসটি এসে থাকে। তো আমাদের কী করতে হবে না, আমাদের নাইট্রোজেন সারের ব্যবহার বন্ধ করতে হবে, তার ফলে কিন্তু এই গ্যাস উৎপন্ন যাতে না হয়। এরপর আসছে না সিএফসি গ্যাসের সব থেকে বড় ভান্ডার হচ্ছে আমাদের কি না এসি বা হিমায়িতকরণের যে যন্ত্র, রেফ্রিজারেটর, ফ্রিজ, এই সমস্ত যে সমস্ত ঠান্ডাকরণের যে মেশিন, সেই সমস্ত কিন্তু সব থেকে বেশি পরিমাণে সিএফসি গ্যাস নির্গত হয়। ফলে কী করতে হবে আমাদের না সিএফসি গ্যাস কমানোর জন্য আমাদের সেই সমস্ত জিনিস ব্যবহার কম করতে হবে। ওকে, বোঝা গেল? তাহলে এখান থেকে কোথা থেকে উৎপন্ন হয় সেগুলো বললাম, সঙ্গে আমাদের যে কীভাবে প্রতিকার করা যাবে সেই কথাটাও আমরা বলে দিলাম সহজেই, সেটা তোমাদের মনে থাকবে আশা করি, এবং প্রশ্ন হলে তোমরা লিখতে পারো। ওকে, তো আমাদের যে ডেটা রয়েছে সেই ডেটা অনুযায়ী আমাদের যে শিল্প বিপ্লব কেন বলছে না, শিল্প বিপ্লবের পর থেকে তো এই সমস্ত জিনিস, কলকারখানা উৎপত্তি, গাড়ি ঘোড়া উৎপত্তি বেশি পরিমাণে, তারপরে আমাদের যে ফ্রিজ, এই সমস্ত জিনিস যে উৎপন্ন, তার থেকে তো এই সমস্ত গ্যাস বেশি ছড়াচ্ছে। তো এই সমস্ত জায়গা থেকে যে শিল্প বিপ্লব থেকে আজ পর্যন্ত প্রায় আমাদের গড় পৃথিবীতে 2.5 থেকে 3% কিন্তু 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু গড় যে তাপমাত্রা সেটা বৃদ্ধি পেয়েছে। আর আমাদের বিশ্বের যে গড় তাপমাত্রা সেটি হলো 15 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবং বলা যায় যে এইরকমভাবে যদি চলতে থাকে তাহলে 25-এর মধ্যে কিন্তু আরও তাপমাত্রা 1.5 থেকে 2.2 ডিগ্রি সেলসিয়াস বেশি বৃদ্ধি পেতে চলেছে, যা কিন্তু মারাত্মকভাবে আমাদের ক্ষতি করবে। কি কি ক্ষতি করবে সেটা আমরা এবার ফলাফল হিসাবে করব। চলো একে একে ফলাফল পড়ি তাহলে। আচ্ছা হচ্ছে এই জিনিসটা সমস্তটা বোঝা গেছে, এবার ফলাফলের দিকে আসছি। তো ফলাফলে বলতে প্রথমে যে জলবায়ু পরিবর্তন কী হবে না, প্রথমে আমাদের জলবায়ু পরিবর্তন, যে আমরা জলবায়ু অবস্থান করছি যে জায়গাতে, যেরকম যে সমস্ত জায়গার বিভিন্ন অঞ্চলে জলবায়ু বিভিন্ন রকম, আমাদের এখানে কিনা ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল, আমাদের গ্রীষ্মের সময় বৃষ্টিপাত দেখা যায়, গরম হয়, বর্ষাকালে প্রচণ্ড পরিমাণে আর্দ্রতা থাকে, এবং শীতকালে কিন্তু শুষ্ক থাকে। এই যে একটা যে জলবায়ু অবস্থা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এবং সমস্ত জায়গায় কিন্তু জলবায়ু চেঞ্জ হওয়ার ফলে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। এরপর আছে হিমায়িত গলন না হিমবাহের গলন। আমাদের যে হিমবাহ রয়েছে, যে পাহাড় যে চূড়াগুলি রয়েছে, বা গ্রিনল্যান্ড বলতে পারি বা আন্টার্কটিকা বলতে পারি, যে সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণে হিম জমে থাকে সবসময়, সেই হিমবাহ যদি গলে যায় তো একসময় কিন্তু আমাদের পৃথিবী যা 3 ভাগ জল দেখছি আমরা তার থেকেও বেশি পরিমাণে জল পেয়ে যাব, এবং আমাদের প্রায় ভূখণ্ড, অনেক ভূখণ্ড, উপকূলবর্তী ভূখণ্ড ডুবে যাবে, এবং অনেক শহর কিন্তু জলের তলায় পাওয়া যাবে। ওকে, তো এই যদি হিমবাহ গলন যদি না রোধ করা যায় তাহলে কিন্তু এই বড় বড় ক্ষতিগুলো আমাদের হতে পারে। আর হিমবাহ গলন রোধ করার জন্য কী করতে হবে না, আমাদের বিশ্ব উষ্ণায়ন যাতে না হয় তার দিকে নজর দিতে হবে। এরপর আসছে কিনা সমুদ্রপৃষ্ঠে জলতলের উচ্চতা বৃদ্ধি। তো বললাম হিমায়িত গলন যেমন গলছে আমাদের, সেরকম কিন্তু আমার সমুদ্র জলতলের উষ্ণতা বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? কারণ সেই জল, যে হিম যেটা জমে আছে বরফ, সেটা গলে কোথায় যাবে? সমুদ্রে এসে পড়বে সেই জল, ফলে কিন্তু সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পাবে। এরপর আসছে দাবানলের সৃষ্টি। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে প্রায় কয়েক বছর ধরে, বিশেষ করে 1 বছর বা 2 বছর ধরে কিন্তু আমরা বড় বড় দাবানল দেখতে পাচ্ছি। কেননা আমাদের যে বিশ্ব উষ্ণায়ন সেটা প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে, ফলে কিন্তু অনেক সময় আমাদের অনেক দাবানল হয়। যেমন অ্যামাজন অববাহিকার দাবানল কিন্তু আমরা দেখতে পেয়েছি কিছু সময় আগে, যেটা বিধ্বংসভাবে অনেক দিন ধরে কিন্তু সেই দাবানল দেখা গেছে। তারপরে কী হলো না, অস্ট্রেলিয়ার যে দাবানল ছিল সেই দাবানলটা দেখলাম। এরপরে কিন্তু আমাদের ভারতবর্ষের উত্তরাখণ্ড, সেখানেও কিন্তু দাবানল আমরা খুব দেখতে পেলাম, এবং অনেক পরিমাণে আমাদের যে বনজ সম্পদ তার ক্ষয়ক্ষতি করেছে, এবং প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাতাসে মিশ্রিত করেছে। সঙ্গে আমাদের গাছপালা মরে যাওয়ার ফলে কিন্তু আমাদের আবার কী হয়েছে না, যে কার্বন ডাইঅক্সাইড শোষণ যে মান কম থাকে তার পরিমাণ আবার বৃদ্ধি পেয়ে গেছে। এরপরে কী হচ্ছে না, প্রজাতির বিলুপ্তি না, আমাদের বিশ্ব উষ্ণায়ন হওয়ার ফলে কী হচ্ছে না, বিভিন্ন ধরনের প্রজাতি যেগুলো হচ্ছে ঠান্ডা দেশের প্রজাতি, তারা কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। কীরকম না, আমরা দেখতে পাই যে পেঙ্গুইন দেখতে পাই, সেগুলো কি না সাধারণত কোথায় দেখা যায় না, আমাদের আন্টার্কটিকাতে দেখা যায়, ঠান্ডা বরফের দেশ, সেখানে দেখা যায়। সিল মাছ, ওকে, এই সমস্ত যে প্রজাতিগুলো রয়েছে, বা তোমার বলতে পারো যে স্নো বেয়ার, ওকে, তো বরফের ভাল্লুক, এই সমস্ত প্রজাতিগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাওয়ার পথে আসছে, কেননা সেখানে গরমের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, ফলে তারা কিন্তু মারা যাচ্ছে। এবার যে ভৌম জলের অভাব, ভৌম জলের অভাব ঘটবে। কেন ভৌম জলের অভাব ঘটবে? কারণ ঠিক মতো যদি বৃষ্টিপাতই না হয়, এবং মৃত্তিকার মাটির মধ্যে যে জলটা থাকবে, যে জল পুকুরের মধ্যে থাকে, সেই জল বাষ্পীভূত হয়ে ওপরে উঠে প্রচণ্ড তাপে আবার বৃষ্টিপাতও হবে না, এরকম অবস্থা বিরাজ করতে হবে আমাদের, না ভৌম জলের কিন্তু অভাব দেখা যাবে, ফলে আমাদের খরারও সৃষ্টি হবে। এরপর হচ্ছে না মরুকরণ, না আমাদের সমস্ত জলবায়ুটা আস্তে আস্তে মরুভূমির দিক নেবে, ফলে যেখানে বৃষ্টিপাত কম এবং বাষ্পীভবন সবসময় বাষ্পীভবন ঘটতে থাকছে, ফলে বৃষ্টিপাত কম, তার ফলে কিন্তু জল একদম শুকিয়ে গিয়ে সেই সমস্ত অঞ্চল কী হবে না, মরুভূমিতে পরিণত হবে।
এরপর হচ্ছে খাদ্য সংকট। আমরা যদি মরুভূমির দিয়ে যেতে থাকি বা আমাদের বিশ্ব উষ্ণায়ন যেভাবে ঘটতে থাকে, আমাদের খাদ্য ফসল কিছুই ফলবে না, ফলে আমাদের খাদ্য সংকট বড়োভাবে খাদ্য সংকট দেখা যাবে, মহামারী দেখা যাবে, সমস্ত জীবজগৎ নষ্ট হয়ে যাবে। এইভাবে কিন্তু আমাদের জীবজগৎ বড় পরিমাণে ক্ষতি হবে এবং পুরোটাই বিনাশ হয়ে যেতে পারে কিন্তু আমাদের এই বিশ্ব উষ্ণায়নের ফলে। এই বিশ্ব উষ্ণায়ন যদি আমরা এখনই আটকাতে না পারি, তাহলে কিন্তু পরবর্তীকালে আমাদের বড় ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে। এই ছিল আমার সমস্ত বিশ্ব উষ্ণায়ন সম্বন্ধে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো বেশি করে। আর যদি এরকম ধরনের সহজভাবে ভূগোলকে বুঝতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকন প্রেস করে রেখো, যখন আমি ভিডিও দেবো দেখতে হবে, যখন একটাও ভিডিও মিস না হয়। ওকে, তো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।